আসসালামু আলাইকুম, শুভ সকাল। It's a long time after 1 weeks. After 1 week, I think গত সপ্তাহের ক্লাস তো নিতে পারিনি। গত সপ্তাহের শুরুতে মনে হয় স্বপ্নপূরণের যারা আছেন তাদের সাথে দেখা হয়েছিল। মাঝখানে বৃহস্পতিবারের ক্লাস একটু জটিলতার কারণে পোস্টপোন হয়েছে। তো আজকে আমরা আবারও ফিরে এসেছি স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির এই প্ল্যাটফর্মে। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের স্বপ্নপূরণের একটি প্ল্যাটফর্ম। সো আজকের ইংরেজি ক্লাস আমরা আজকের ইংরেজি ক্লাসে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে বি ইউনিটে আসা প্রশ্ন, এবং সেগুলি আমরা আজকে একটু সমাধান করার চেষ্টা করব। সবগুলি প্রশ্ন না, আমরা চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে গ্রামের অংশ থেকে কোন প্রশ্নগুলো এসেছিল। আর আজকে আমরা গ্রামারের যে দুইটা টপিকস নিয়ে কথা বলবো, সেটার জায়গাটার যে বিষয়টা নিয়ে থাকবে সেটা অ্যাডভার্ব এবং ইনভার্সন। সো সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমেই শুরু করতে চাই কমেন্ট দিয়ে। আপনারা আমাকে কমেন্ট করেন যে আপনারা আমাদের যে শব্দ আছে সেটা আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন, অ্যান্ড প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। আমি 2 মিনিট কমেন্ট পড়বো, অ্যান্ড কমেন্টের পরে আমরা আজকে যেহেতু একটু বড় ক্লাস হবে, একটু বেশি সময় যাবত, সুতরাং আমাদের আলোচনাটা একটু লংজিটিভিটি বাড়বে। সো যে যার নাস্তা টাস্তা সেরে নিয়ে বা নাস্তার টেবিলে রেখে বা বিছানার পাশে রেখে ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নিয়ে হাতে একটা নোট খাতা বের করে নিয়ে আপনারা শুরু করেন। ক্লাসে থাকতে হবে আমার সাথে মিনিমাম 2 আওয়ার্স। ওকে, তো আমি একটু কমেন্ট পড়ে নিতে চাই, দেখি কে কোথা থেকে কিছু নাম নিয়ে নিতে চাই। দেখতে পাচ্ছি আমাদেরকে জানাচ্ছেন আসসালামু আলাইকুম ভাইয়া, সবার সালামের একসাথে জবাব দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কিছু নাম নিয়ে নিতে চাই। আমাদের সাথে জয়েন করেছেন সাবিনা জাহান, রাফিয়া আমাদের সাথে ধানবাড়ি টাঙ্গাইল থেকে জয়েন করেছেন, মোহাম্মদ রেজওয়ানা আমাদের সাথে জয়েন করেছিলেন, তাসফিয়া জান্নাত জামালপুর থেকে, আতিক আহমেদ কুমিল্লা থেকে জয়েন করেছেন, সরকারুল্লাহ আমাদের সাথে জয়েন করেছেন, তারিকুল ইসলাম আমাদের সাথে নাটোর থেকে জয়েন করেছেন। অনেকদিন পরে নাটোরের কাউকে পাওয়া গেল, একটু দেখে নেওয়া যাক। নাটোরের আমাদের সাথে রোদ্দুর আমাদের সাথে জয়েন করেছেন। বৃষ্টি ঝরা দোলন চাপা আমাদের সাথে আছেন লালমনিরহাট থেকে, চিটাগং থেকে আমাদের সাথে দেখতে পাচ্ছি জয়েন করেছেন। কি দাস জানি, যাই হোক, আহসান হাবিব আমাদের সাথে ফরিদপুর থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সময় আহসান হাবিব ফরিদপুর থেকে, শিমুল আমাদের সাথে কুমিল্লা থেকে জয়েন করেছেন, ফারজানা আক্তার মারুফা আমাদের সাথে জয়েন করেছেন, আহসান হাবিব আমাদের সাথে জয়েন করেছেন, মিজান ফেনী থেকে, ফারজানা আক্তার যশোর থেকে। বেশি আলোচনায় যেতে চাই না। তো যে প্রশ্নটা ফ্রম কক্সেস বাজার থেকে আমাদের সাথে দেখতে পাচ্ছি মেজবাউল হক জুই আমাদের সাথে টাঙ্গাইল থেকে, ফেনী থেকে, ফরিদপুর থেকে, কক্সেস বাজার থেকে, অ্যান্ড দেখতে পাচ্ছি যে আমাদের সাথে জয়েন করেছেন নরসিংদী থেকে বৃষ্টি, জয়েন করেছেন বোরহান ফেনী থেকে, সিলেট থেকে আকবর আমাদের সাথে জয়েন করেছেন, হাফিজুর রহমান কুমিল্লা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, সালমা জাহান, আহসান হাবিব আমাদের সাথে জয়েন করেছেন, রুহামণি জয়েন করেছেন, সাদিয়া জাহান মিম জয়েন করেছেন, খাদিজা ইয়াসমিন। এই মোমেন্টে অনেকেই আমাদের সাথে আছেন। আমরা আর কমেন্ট পড়বো না, বলেছি জাস্ট 2 মিনিট আমরা কমেন্ট পড়বো। তো আমরা প্রথমে আলোচনার যে ব্যাপারটা সেটা হলো বিগত ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটটাকে মার্ক করলাম বি ইউনিটে, কারণ আমাদের বেশিরভাগ পরীক্ষার্থী বি সি ইংরেজি ক্লাসের জন্য স্পেশালি সি এর ক্লাসগুলো আরও একটু ডিপ থেকে হবে। এটা নেক্সট উইক থেকে সি এর ক্লাসগুলোকে আমি বলে দিব যে সি এর জন্য স্পেশালি এই টপিকসগুলো খুবই জরুরি। অ্যান্ড ডি ইউনিট, যেটা এবার অনেকেই মনে মনে ভাবছেন যে সমন্বিত থাকবে কি না, তো আমরা দেখতে পাচ্ছি যে এই কমেন্টস নিয়ে আসবো পরে। তো আমরা আজকে বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে প্রশ্ন
সেই প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করব, দেখি আমাদের গ্রামার অংশে কোথা থেকে প্রশ্ন এসেছিল। একটি প্রশ্ন আমি এখানে লিখেছি, আমি আশা করি যে এই প্রশ্নের উত্তরটা আপনারা সবাই পারবেন। সো এখানে যে প্রশ্নটা এসেছিল, অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন। ইলেক্টেড যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার কোন পার্টস অফ স্পিচ, বা ইলেক্টেড ওয়ার্ডের নিচে দাগ দেওয়া ছিল, বোল্ড করা ছিল, তো ইলেক্টেড শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ। আর আমার মনে হয় এটা গত বছরের প্রশ্ন, আপনারা অনেকেই প্রশ্ন ব্যাংক সলভও করেছেন এবং অনেকেই আপনারা জানেন যে এই উত্তরটা চলে যাবে কোন দিকে, অ্যাডজেক্টিভ। আমরা জানি যে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, এটা ভার্বের আগে দুইটা শব্দ, এই প্রথম শব্দটা হয়ে যায় আমরা জানি অ্যাডজেক্টিভ, আর পরেরটা হয়ে যায় নাউন। আচ্ছা, এই পর্যন্ত জানা তো ঠিক আছে, কিন্তু এখন আমরা চেষ্টা করব এই প্রশ্ন থেকে, এটা তো আর আসবে না, কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে আমরা যেন সলভ করতে পারি, তার জন্য আমরা কিছু বিষয় আজকে শেখার চেষ্টা করব। তো এই প্রশ্নটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো। এখন যদি পুরো এই অ্যান ইলেক্টেড মেম্বার্স, এই এতটুকুর পুরোটার নিচে যদি দাগ দেওয়া থাকতো, আর যদি বলতো এই ফ্রেজটাকে কি বলা হয়, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, এখন আপনারা কি উত্তর করতেন আমি সেটা একটু কমেন্টে আপনাদের কাছ থেকে জানতে চাই। প্রথম উত্তরটা তো আমরা পেরেছি যে ইলেক্টেড শব্দটা আমরা জানি অ্যান এর পরে ইলেক্টেড মেম্বার নাউন, ইলেক্টেড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো এই উত্তরটা আমরা গত বছরে আসা প্রশ্ন পেরেছি। এবং আমরা একটা বিষয় মনে রাখবেন যে ইডি যুক্ত যে ভার্বগুলা পার্টিসিপলের কাজ করে, মনে রাখা জরুরি, পার্টিসিপলের কাজ করে, ইডি যুক্ত যে ভার্বগুলো রয়েছে সেগুলি কার কাজ করে, সেগুলি কাজ করে অ্যাডজেক্টিভের, মনে রাখা জরুরি। আবারও বলছি, ইডি যুক্ত যে ভার্বগুলো রয়েছে পার্টিসিপলের কাজ করে। আমরা জানি যে পার্টিসিপল যুক্ত ভার্ব কোনগুলা, যে প্যাসিভ ভয়েসে যে ইডি যুক্ত ভার্ব ব্যবহৃত হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, সেই পার্টিসিপল যুক্ত ভার্বগুলা কার কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল যুক্ত ভার্বগুলা কার কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে দেখেন ইডি যুক্ত ভার্বটা ছিল ইলেক্টেড। সো এটা যদি মনে করেন কেউ যে ভার্ব, কেউ যদি উত্তর করেন ভার্ব, তাহলে কিন্তু এটা ভুল। সো ইলেক্টেড মেম্বারের আগে ইলেক্টেড হওয়ার কারণে মেম্বারকে বিশেষায়িত করেছে এবং এর জন্য এটা উত্তর হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখন যেটা দিয়েছি যে পুরোটার নিচে যদি দাগ দেওয়া থাকে, তাহলে এটা একটা ফ্রেজ, অনেকগুলো শব্দ একসাথে থাকলে আমরা জানি সেগুলোকে বলা হয় ফ্রেজ। এখন উত্তরটা কি হবে, এটা কি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, না ভার্বাল ফ্রেজ? সো এই উত্তরটা আমাকে একটু কমেন্ট করে জানান, কারণ ওই প্রশ্নটা আসবে না, কিন্তু এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে কি ধরনের উত্তর করবেন। আমরা দেখছি আমাদের সাথে অনেকেই উত্তরে জয়েন করেছেন, আমাদেরকে উত্তর জানিয়েছেন। দেখতে পাচ্ছি আতিক আহমেদ বলেছেন যে উত্তর এ, আমাদেরকে তাসফিয়া জান্নাত জানাচ্ছেন যে উত্তর হবে সি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেউ আমাদেরকে জেইসি জাহান বলছেন নাউন ফ্রেজ, সাদিয়া বলছেন নাউন ফ্রেজ, সত্যজিৎ সাহা ঋষি বলছেন নাউন ফ্রেজ। আমাদেরকে কেউ বলছেন ভাইয়া ক্লিয়ার না। আচ্ছা, আজকে কি টপিকস না ক্লাস? টপিকসগুলো দেখে নেন, আলোচনার বিষয়সমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের বি ইউনিটের গ্রামের অংশের প্রশ্নের সমাধান, ইনভার্সন এবং অ্যাডভার্ব নিয়ে আমাদের আজকে আলোচনা। তো সাদিয়া ইসলাম বৃষ্টি আমাদেরকে বলছেন এ শামসুদ্দিন রহমান বলছেন নাউন ফ্রেজ। ওকে, আমাদেরকে অনেকেই অনেক উত্তর দিয়েছেন, কিছু ভুল আছে, কিছু জনের উত্তর সঠিক। তো আমরা চেষ্টা করি, যদি আমরা দেখেন ফ্রেজ চিনব কিভাবে, ইলেক্টেড শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যান ইলেক্টেড মেম্বার এই পুরোটার নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না, সেটা হয়ে যাবে কি ফ্রেজ,
নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ চিনব কিভাবে? নাউন ফ্রেজ চেনার যে বিষয়টি সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, নাউন ফ্রেজ হলো, আমরা পড়েছি এটা, এই যে আর্টিকেল যে থাকে না, আর্টিকেলের পরে যে কয়েকটা শব্দ যদি যুক্ত থাকে এবং আর্টিকেলের পর থেকে যদি ওই শব্দগুলোর নিচে দাগ দেওয়া থাকে, তাহলে হয়ে যাবে সেই শব্দটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ওকে, আরেকটা ব্যাপার আছে, এই যে নাউন ফ্রেজ, একমাত্র নাউন ফ্রেজ যতগুলো নাউন যুক্ত হবে, এই নাউনেই আমরা কি যুক্ত করতে পারি বলেন তো? কমা যুক্ত করতে পারি। তো গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পাংচুয়েশন থেকে একটি প্রশ্ন দিয়েছিল, আমি সেই প্রশ্নটা আপনাদের সাথে বলছি। নিচের কোন বাক্যটি কারেক্ট? নিচের কোন বাক্যটি কারেক্ট? প্রশ্নটি দিচ্ছি। My aunt who lives in Sylhet is a doctor. My aunt who lives in Sylhet is a doctor. C number. My aunt who lives in Sylhet is a doctor. এই তিনটা অপশনসের মধ্যে থেকে আপনার কোন অপশনসটাকে পাংচুয়েশন ঠিক আছে এটার উত্তরে এসেছে। মনে করেন আমি তিনটাই দিলাম, কারেকশন করতে হবে। কারেকশন, প্রশ্নটা আসছে কারেকশন করুন, নিচের কোন বাক্যটি সঠিক? My aunt who lives in Sylhet is a doctor. My aunt who lives in Sylhet is a doctor. My aunt who lives in Sylhet is a doctor. So প্রথমটাতে কমা দেওয়া আছে সিলেটে, দ্বিতীয় বাক্যটিতে কমা দেওয়া আছে আন্ট এবং সিলেটে, তৃতীয় বাক্যটিতে মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। হু এর পরে আর কোনো কমা নেই, শুধু আন্টে কমা দেওয়া আছে। তো প্রশ্নটা আসছে পাংচুয়েশন সঠিক করেন কোন বাক্যটিতে? পাংচুয়েশন মানে দাঁড়ি, কমা, ফুল স্টপ বা আমরা জানি যে বিস্ময়কর চিহ্ন, এগুলোর জন্য সঠিক আছে কোথায়? আমরা পাংচুয়েশন পড়েছিও, আমাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলে আমরা পাংচুয়েশন পড়েছি, কিন্তু এই বাক্যের জন্য কোথায় পাংচুয়েশন সঠিক আছে সেটার উত্তরটা আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। আগেই বলেছি আপনাদেরকে পাংচুয়েশন বসে কোথায়? নাউন ফ্রেজে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখনোই পাংচুয়েশনে কমা বসে না। কমা বসে একমাত্র, মনে রাখবেন, কমা, শিখে নেন এটা, কমা বসে একমাত্র কোথায়? নাউন ফ্রেজ। মানে অনেকগুলো নাউনকে যদি আপনি কি করতে চান, একসাথে বসাতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন সাকিব এ গুড প্লেয়ার, ঠিক আছে? এই যে সাকিব এ গুড প্লেয়ার, এরকম করে যখন সাকিবের সম্পর্কে বর্ণনা দিতে দিতে চলে যাব, তো নাউন ফ্রেজ যখন হবে তখনই কমা বসে। সো এখান থেকে কোন জায়গাতে কমা বসবে এটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি একটু কমেন্টটা দেখতে চাই। আমাদেরকে অনেকেই উত্তর করছেন, আমাদেরকে উত্তর করেছেন এই প্রশ্নটা নিয়ে আমাদের একটু সবাই দেখছি এলোমেলো উত্তর। আমিনুল ইসলাম আমাদেরকে উত্তর করেছেন, ফারজানা তাসনিম উত্তর করেছেন, খাদিজা রহমান মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর, কে উত্তর করেছেন বি নাম্বার, বেশিরভাগ উত্তর করছেন বি নাম্বার। উত্তর করতে থাকেন আপনারা। সালমা জাহান আমাদের সাথে আছেন আব্দুল হালিম রাহাত, আছেন আফসানা স্বপ্ন, আছেন শামিমা সুলতানা, আছেন এমডি আকবর, সজল সরকার উত্তর করেছেন বি নাম্বার, বাইজিদ বিশ্বাস আমাদেরকে উত্তর করেছেন বি নাম্বার, আমাদেরকে উত্তর করেছেন রেপ্তিকা রিপু, আমাদেরকে উত্তর করেছেন মাহমুদ হাসান, তরিকুল আমাদেরকে উত্তর করেছেন আনসার এ হবে। হ্যাঁ, কেউ বলছেন এ, কেউ বলছেন বি। মনির হোসাইন আমাদেরকে উত্তর করেছেন সি নাম্বারে, আমাদেরকে তাসফিয়া স্মৃতি উত্তর করেছেন বি নাম্বার। সবার কমেন্ট চাই, আমি চাই যে সবাই আপনারা কমেন্টে জানান আমাদেরকে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। লুক অ্যাট দ্য বোর্ড। সো দেখেন,
এই যে একটা বাক্য আমরা জানি রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যগুলোর মনে রাখবেন রিলেটিভ প্রোনাউনের পরে যে ফ্রেজটা যুক্ত থাকবে এটা একটা শেখানোর ব্যাপার। শেখেন, বেসিক স্ট্রং করেন, তাহলে কি হবে যে কোনো প্রশ্নই স্যাররা দিক না কেন আপনাকে আটকানো খুবই কঠিন হবে। বেসিক যদি ভালো থাকে, যেটা নাউন ফ্রেজের স্ট্রাকচার কি দেখেন। নাউন ফ্রেজ কিভাবে হয়, যদি একটি শব্দ থাকে তাহলে হয় নাউন, আমরা এটা সবাই জানি নাউন ফ্রেজে। এখন নাউন ফ্রেজে তো আর একটি শব্দ থাকবে না, কতগুলি শব্দ থাকবে। সো নাউন একটি আর্টিকেলের পরে আমরা জানি যে একটি শব্দ থাকলে সেটা নাউন, কিন্তু আর্টিকেল এ অথবা এন এর পরে যদি কতগুলো শব্দ থাকে তখনই হয়ে যাবে সেটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজটা গঠিত হয় কিভাবে দেখেন, নাউন ফ্রেজ হয় এভাবে: অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মধ্যে গত বছর যে প্রশ্নটা চলে এসেছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে আসছে। তো এই বছর হয়তো বা আসতে পারে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে না এসে আসতে পারে অ্যাডভার্ব। এই জন্য আজকে আমরা আলোচনা করব কোনটা, অ্যাডভার্ব। হ্যাঁ, আজকের আলোচনার বিষয় থাকবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বসে কোথায় বসেন বলেন তো? অ্যাডভার্ব বসে কিন্তু অ্যাডজেক্টিভের আগে। অ্যাডভার্ব বসে কোথায়? অ্যাডজেক্টিভের আগে। এবং এই সবগুলো শব্দকে যদি একসাথে দাগ দিয়ে বলে এই শব্দটা কি, তখন কিন্তু উত্তর হয়ে যাবে কি ফ্রেজ, নাউন ফ্রেজ। উত্তর হয়ে যাবে নাউন ফ্রেজ। বোর্ডের কি এই পর্যন্ত দেখা যায়? হ্যাঁ, আচ্ছা, আমি অনেক আগেই কমেন্ট করেছি ভাইয়া। এটা আমাদেরকে লিখছেন প্রান্ত রয়, সো স্যাড বলেছেন। আচ্ছা প্রান্ত রয়, আমি তোমার কমেন্ট পড়ে ফেলেছি। জুই আক্তার বলছেন আমাদেরকে, সুরভি বলছেন জি ইয়েস, কি কেন ইয়েস বা জি বলছেন? হ্যাঁ, আমার যে কথার উত্তরটা। সো দেখেন এখানে দেখেন নাউন ফ্রেজ হওয়ার শর্ত হলো নাউন ফ্রেজে থাকবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তো এটাকে নাউন ফ্রেজ আমরা বলবো। কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা আমরা চিনব কিভাবে দেখেন, চেনার একটা উপায় বলে দেই। এই যে রিলেটিভ প্রোনাউন কিন্তু কোনো একটা ব্যক্তিকে কি করে, বিশেষায়িত করে, কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে। আর আমরা জানি যে কি কাকে, নাউন এবং প্রোনাউনকে যদি কেউ কি করে, বিশেষায়িত, তখন তাকে কি বলে বলেন তো? নাউন বা প্রোনাউনকে কেউ বিশেষায়িত করলে তাকে কিন্তু আমরা বলি বিশেষণ। আর যেই শব্দগুলো দিয়ে বিশেষায়িত করা হয় সেই শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো দেখেন হুয়ের পরে যে লাইনটা যুক্ত আছে সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ এই বাক্যের জন্য। শেখেন, হুয়ের পরে যদি যে আছে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজে কি হয় না, কমা হয় না। অ্যাডজেক্টিভ ফ্রেজে কমা হয় না, অ্যাডজেক্টিভ ফ্রেজে কমা হয় না। এখন আমি আপনাদের কাছ থেকে কমা বলতে চাই, হুয়ের পরে লিভস ইন সিলেট ইজ এ ডক্টর, এই লাইনটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। হুয়ের পরে, কারণ কি নাউন এবং প্রোনাউনকে কে বাস করে সিলেটে? মাই আন্ট। কাকে বিশেষায়িত করেছে? আন্টকে। তাহলে আমরা জেনে নিলাম যে হুয়ের পরে যেটা এসেছে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এই অ্যাডজেক্টিভ ফ্রেজে আমি আবার কি লিখেছি, কমা হয় না। তাহলে বলেন আমাকে কোন দুটি বাক্য আছে যে দুটি বাক্যে আমাদেরকে কি দেওয়া আছে, কমা দেওয়া আছে? ওই দুটি বাক্যকে আমরা কেটে দেই। অপশনস নাম্বার এ আমরা কেটে দিলাম, কারণ কি আছে সিলেটের কাছে। আমরা হয়তো বা সিলেট দেখেই মনে করেছি যে নাউনে তো কমা হয়, বাট এটা আগে ভাবতে হবে যেটা এই ফ্রেজটা আসলে কোন ধরনের ফ্রেজ। সো এই ফ্রেজের ভেতরে আপনি কমা দিতে পারবেন না, কারণ এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং আমরা জেনে নিলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজে কমা হয় না। হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর, এখানে সিলেটের কাছে কি আছে, দেওয়া আছে কমা। সুতরাং যারা এ আর বি করেছেন মন খারাপ করার কোনোই দরকার নাই। যারা এটা করেছেন তারা পরীক্ষায় যে আর ভুল করবেন না। যত বেশি ভুল করবেন এই সময় সে তত বেশি ব্লেসড মনে করবেন নিজেকে, যে আপনি পারেন না এরকম না, বরঞ্চ আপনি যত ভুল করবেন তত বেশি আপনি পরবর্তীতে শিখবেন। তো এখন দেখেন এখানে মাই আন্ট, আমরা এটাকে কি করেছি, কমা দিয়েছি। তারপরে যেহেতু এটা কি নাউনকে আমরা যদি বর্ণনা করতে চাই তার জন্য একটা কমা দেওয়া যায়। এরপরে হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর, মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। এই বাক্যটাই তাহলে কি হয়েছে, সঠিক হয়েছে। এখানে জানতে চেয়েছে যে অ্যাডজেক্টিভ ফ্রেজে যে কমা হয় না এটা আপনি কি করেন কিনা জানেন
কি না। তাহলে আমরা দুইটা স্টেটমেন্ট জানলাম হচ্ছে কি নাউন ফ্রেজে কি হয়, নাউন ফ্রেজ এ কমা হয়, আর অ্যাডজেক্টিভ যে ফ্রেজ সেখানে কমা হয় না। তো এখান থেকে প্রশ্ন হয়তো আবার আসবে না, কিন্তু অন্য ইউনিভার্সিটিতেও আসতে পারে। তার মানে যদি কোনো রিলেটিভ প্রোনাউনের পরের যদি কোনো ক্লজ থাকে, সেই ক্লজে আমরা কখনোই কোনো কমা ব্যবহার করব না। আশা করি যে বুঝতে পেরেছেন। জাস্ট আমাকে ইয়েস অর নোতে আনসার করেন কে বুঝেছেন। যদি বুঝে থাকেন এই ব্যাপারটা তাহলে কমেন্ট করেন ইয়েস, আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন নো। তাহলে আমি আরও একবার রিপিট করব এই পোরশনটা থাকতে থাকতেই। এর ভেতরে আমি আরেকটা প্রশ্ন লিখে ফেলবো, এটা থাকতে থাকতেই আমি আরেকটা প্রশ্ন লিখে ফেলি, আপনারা সেই মোমেন্টে কমেন্টটা করতে থাকেন। ওকে, we have not been given আমি চলে যাচ্ছি কমেন্টে। বুঝেছি বলেছেন, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, সো প্লিজ রিপিট। ভাইয়া আমাকে তৌহিদ জানিয়েছে গুড, বুঝতে পেরেছি বলেছে। আমি আবার রিপিট করব, আমাদেরকে জানিয়েছে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। আরমান আমাদেরকে জানাচ্ছেন। সজল সরকার বলছেন ভাইয়া আর একবার বুঝিয়ে দেন তাহলে খুব। বলেছি কি আগের দুটো বাক্য ভুল ছিল, কারণ কি আগের দুটো বাক্যের মধ্যে কোথায় প্রথম বাক্যটাতে ছিল হু লিভস, এই বাক্যটা কি কি আছে সঠিক আছে, এই বাক্যটা কি আছে সঠিক আছে। এসেছিল নিচের কোন বাক্যটি সঠিক। মাই আন্টে কমা দেওয়া আছে, হু লিভস ইন সিলেট ইজ আ ডক্টর। এখানে এই সিলেটের কাছে একটা কমা দেওয়া ছিল আগের বাক্যটিতে, তাই সেটা ভুল ছিল। আমি বলেছি এই হু রিলেটিভ প্রোনাউনের পরের যে ক্লজটা, সেই ক্লজটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এই অ্যাডজেক্টিভ ফ্রেজে কি হয় না? কমা। অ্যাডজেক্টিভ ফ্রেজে কমা হয় না। তাহলে দেখেন সিলেটের কাছে যে কমাটা দেওয়া ছিল, এটা দেওয়াটা কি সঠিক না ভুল? ভুল হয়েছিল। তাই এই বাক্যটা আগের যেটা বাক্য ছিল সেই বাক্যটা কি হয়ে গিয়েছিল? ভুল হয়ে গিয়েছিল। সো যেটা দরকার সেটা হলো শুধুমাত্র মাই আন্টে একটি কমা দেওয়া যাবে, এই বাক্যে এই সেন্টেন্সের মধ্যে কোনো কমা দেওয়া যাবে না। তো এক জায়গায় এখানে কমা উঠানো ছিল, তাহলে এখানে কমা দেওয়া মানেই এটা ভুল, এটাও হয় নাই। আরেক জায়গায় কি ছিল? এখানে কমা দেওয়া ছিল, এখানেও কমা দেওয়া ছিল, এই বাক্যটাও ভুল, কারণ এখানে কমা দেওয়া যাবে না। যেই বাক্যটার এখানে কোনো কমা থাকবে না সেই বাক্যটাই হবে সঠিক উত্তর। সো এই বাক্যটা হবে মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। এবং যদি বিসিএস যে প্রশ্ন একবার করেছিল হু ইজ হি ইজ মাই ব্রাদার, দেখেন এরকম একটা প্রশ্ন এসেছিল হি ইজ মাই BROTHER হু ইজ আ লয়ার। এই যে নিচে দাগ দেওয়া এই ক্লজটার নাম কি? এই ক্লজটার নাম কি? সবসময় মনে রাখবে রিলেটিভ প্রোনাউনের পরে রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট এর পরে যেটাই যুক্ত থাকবে সেটা কার সম্পর্কে কথা বলে? সাবজেক্ট সম্পর্কে। কার সম্পর্কে কথা বলে? সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে নাউন অথবা প্রোনাউন, তাই না? তো সাবজেক্টকে যদি কি করে? বিশেষায়িত করে, তাকে আমরা বলবো কি? বিশেষণ। এই যে আমরা বলেছি বিশেষণ, তাকে কি বলবো? বিশেষণ। নাউন এবং প্রোনাউনকে বিশেষায়িত করলে তাকে আমরা বলি কি? বিশেষণ। তাহলে হু ইজ এ লয়ার, এই কথাটা দ্বারা সাবজেক্টকে কি করেছে বলেন তো? বিশেষায়িত করেছে। তাহলে এটা কি হয়ে গেছে? বিশেষণ। আর বিশেষণকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অনেকগুলো শব্দ যুক্ত হয়ে আছে তাই একে বলা হয় অ্যাডজেক্টিভ, CLAUSE, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে?
এখন যদি প্রশ্ন আসে হু ইজ এ ডক্টর, এটার পুরোটার নিচে দাগ দিয়ে এটা কোন ক্লজ, উত্তর চলে যাবে নাউন ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজ না, অ্যাডজেক্টিভ ক্লজ। এরকম একটা প্রশ্ন আসতে পারে। এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কি দেওয়া থাকলো, দেখা গেল যে এ বা হু দেওয়া থাকলো, হু লিভস ইন রাজশাহী। এই রাজশাহীর কাছে যদি একটা কমা দেওয়া থাকে তাহলেও সেটা কি থাকবে বলেন তো, ভুল। কারণ কি? কারণ অ্যাডজেক্টিভ ক্লজে কমা বসে না। কমা বসে তাহলে কোথায়? শুধুমাত্র নাউন ক্লজে কমা বসলেও অ্যাডজেক্টিভ ক্লজে কোনো কমা বসে না। সো আমরা স্টেটমেন্টে থাকবো নাউন ক্লজ। নাউন ক্লজ আগে বলেছি যে নাউন ক্লজ হলো আর্টিকেলের পরে যে শব্দগুলো অনেকগুলো শব্দ একসাথে বসে তাকে আমরা বলবো নাউন ক্লজ। এবং নাউন ক্লজের স্ট্রাকচার কেমন হয়? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। শেষের শব্দটি নাউন, তার আগের শব্দটি অ্যাডজেক্টিভ, তার আগে যদি কোনো শব্দ বসে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তো এই পর্যন্তই ছিল এটার আগের আলোচনা, আমরা শেষ করে দিয়েছি। মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আমরা নতুন একটি প্রশ্নে এসেছি। উই হ্যাভ নট বিন গিভেন ড্যাশ আপডেট অন হিজ কন্ডিশন। এটা গত বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। দেখেন, উই হ্যাভ নট বিন গিভেন সাম আপডেট, any update, none update, much update। উত্তর কোনটা হবে সেটা আমাকে একটু জানান। আপনারা কমেন্টে অনেকে জানিয়েছেন এটার উত্তর কোনটা হবে। আমাদেরকে উত্তর করেছেন অ্যানি, আমাদেরকে উত্তর করছেন আফরান, অ্যানি বলেছেন। আচ্ছা, আমি সবার উত্তর দেখতে চাই যে সবাই আমাদেরকে উত্তর করেছেন না। এখন অ্যানি উত্তর করেছেন অনেকেই, আমি একটু কমেন্ট আপনাদের কাছ থেকে নিতে চাই। অ্যানি উত্তরটা কেন? অ্যানি উত্তরটা কেন? এখানে তো সামও উত্তর হতে পারতো, সামও তো হতে পারতো, এটা কেন হলো না? সাম কেন হলো না? আচ্ছা, এখানে তো নান শব্দটাও যুক্ত হতে পারতো, নান কেন হলো না? কেন হলো না? এখানে মাছ শব্দটাও তো যুক্ত হতে পারতো, কেন হলো না? এটা যতদিন না পর্যন্ত আপনারা জানতে না পারবেন এই প্রশ্নের উত্তর যেটা কেন হলো না, উত্তর ধরে নিলাম অ্যানি। কেন হলো অ্যানি? সাম কেন হতে পারতো, কেন হলো না? নান হতে পারতো, কেন হলো না? মাছ হতে পারতো, কেন হলো না? যতদিন না পর্যন্ত আপনারা এই স্টেটমেন্টে না পৌঁছাতে পারবেন, মানে অনেক প্রশ্ন সলভ করে সেটা কেন উত্তর হয়েছে আর কেন উত্তর হয় নাই, এইটা যতদিন না পর্যন্ত আপনারা যাইতে পারবেন, আমি বলে দিচ্ছি ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়ার স্বপ্নই শুধু থেকে যাবে, ওই স্বপ্ন পূরণে আর যাওয়া যাবে না। তাহলে দেখেন কিভাবে আপনি প্রশ্ন সলভ করবেন সেই ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে বলছি। উই হ্যাভ নট বিন গিভেন, দেখেন প্রথমে এখানে কি আছে, নট শব্দটা আছে। তো নট শব্দ থাকার কারণে এখানে নান আর যুক্ত করে দিতে পারি না, কারণ একটি বাক্যে দুইটি নেগেটিভ শব্দ যুক্ত করার নামকে বলা হয় রিডানডেন্সি। রিডানডেন্সি মানে কি বলেন তো? বাহুল্যতা। তো বাহুল্যতা জনিত কারণে এখানে নানকে আমরা কি করে দিলাম? কেটে দিলাম। দেখেন আপডেটের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত করা যায়, আপডেটস করা যায়, তাই না? DATES, আপডেটস। তাহলে যার সাথে এস যুক্ত করা যায় যে নাউনের সাথে, সেই নাউনটাকে কি নাউন বলা হয় বলেন তো? কাউন্টেবল। TABLE, কাউন্টেবল নাউন। তার মানে আপডেট কি নাউন? কাউন্টেবল নাউন। যেমন দেখেন, আপনি কিন্তু পেনের সাথে কি যুক্ত করতে পারেন? এস, পেন্স। তারপরে বুকের সাথে যুক্ত করতে পারেন কি বলেন তো? বুকস, এস। তো যেগুলোর সাথে এস বা ইএস যুক্ত করা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। মনে রাখবেন এটা, যেগুলোর সাথে এস বা ইএস যুক্ত করা যায়। তাহলে আমি জানলাম আপডেট কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনে কখনোই মাছ শব্দটা বসে না। তাহলে মাছ বসে কোথায় বলেন তো? এখানে লিখে ফেলবেন, মাছ বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনে বসে মাছ, আনকাউন্টেবল নাউন। ওকে, মানির আগে মাছ বসে, ইনফরমেশনের আগে মাছ বসে, মাছ ইনফরমেশন, মাছ মানি, মাছ টাইম। টাইম শব্দটাকে আনকাউন্টেবল নাউন বলা হয় এবং এগুলোতে এস বা ইএস যুক্ত করা যায় না। তাহলে এই দুইটা অপশনস আমি কেটে দিতে পেরেছি, কেন হয়নি আমি পেয়ে গেলাম। এখন উত্তর হইতে পারে এ অথবা বি। এখন আমি দেখব বি তো উত্তর অনেকেই করেছেন অ্যানি। অ্যানি
কিন্তু কেন সাম না? মনে রাখবেন, যদি বাক্যটা নেগেটিভ হয়, বাক্যটা যদি নেগেটিভ হয়, কোনো বাক্যে নেগেটিভ হলে ডিটারমিনার, কারণ এগুলো সাম, এনি, নান, মাছ, এগুলোকে বলা হয় কি বলেন তো? ডিটারমিনার। আর ডিটারমিনাররা কাজ করে কার বলেন তো? অ্যাডজেক্টিভ। ডিটারমিনাররা কার কাজ করে? অ্যাডজেক্টিভ। দেখেন নাউনের আগে বসেছে, তাই না? আপডেটের আগে বসে অ্যানি কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। তো এটা আমরা জানলাম। তো এই এনি শব্দটা কেন বসলো নেগেটিভ বাক্যে? মনে রাখবেন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ এবং নেগেটিভ বাক্যে বসে অ্যানি। নেগেটিভ বাক্যে কি বসে? অ্যানি শব্দটা বসে নেগেটিভ বাক্যে। তাহলে উত্তর এখানে দেখেন তো, নট শব্দ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ না, এজন্য এখানে অ্যানি বসেছে। তাহলে কেন হলো সেটা পেয়েছি। সাম কেন হলো না সেটা এখন পাবো। আসলে সাম বসে কোন বাক্যে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ। সাম বসে কোন বাক্যে? পজিটিভ বাক্যে। সাম বসে পজিটিভ বাক্যে। সো যদি এখানে নট শব্দটা তুলে দিতাম তাহলে বলেন তো ভাইয়া কোনটা উত্তর হইতো এখন? উই হ্যাভ বিন গিভেন এনি আপডেট অফ হিস কন্ডিশন না সাম আপডেট অফ হিস কন্ডিশন? কোনটা উত্তর হইতো? আমাকে কমেন্ট করেন। এখন আমি নট উঠাই দিছি। উই হ্যাভ বিন গিভেন ড্যাশ আপডেট অন হিস কন্ডিশন। এই সময় আমাদেরকে সবাই জানাচ্ছেন যে আমাদেরকে এই সময় উত্তর করতে, সবার কমেন্ট চাই আমরা। উই হ্যাভ বিন গিভেন, এখন কি এনি আপডেট না সাম আপডেট না নান আপডেট না মাচ আপডেট? আপনারা কমেন্ট করতে থাকেন, আমি কমেন্ট পড়ব। ওকে, এরপর গ্রামের থেকে যে প্রশ্ন এসেছে, চলে যাচ্ছি আমরা গ্রামারের সেই প্রশ্নটির দিকে। বাক্যটা আরো বড় ছিল, আমি একটু ছোট করেছি। পিপুল লোডেড মেন্ডেলাস হিউম্যানিটি ড্যাশ ড্যাশ ড্যাশ, লেখার জায়গায় স্পেস কম। এসেছে লোডেড, এই যে শব্দটি, এর প্রেজেন্ট ফর্ম কি? খুব সহজ প্রশ্ন, কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য এসেছিল। তো এরকম কিছু সহজ প্রশ্ন আসবে, মাথা মনে হবে যে এত সহজ প্রশ্ন দিতে পারে কি? পরীক্ষার হলে যে ব্যাপারটা খুব জরুরি সেটা হলো নিজের স্ট্র্যাটেজিকে ঠিক রাখা, নিজের কনফিডেন্টকে খুব ভালো জায়গায় রাখা। যে কেউ না কেউ তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম থেকে 500 জনের মধ্যে অবস্থান করবে, সেটা আমি না কেন? আমি কি এমন করেছি যে আমি পারবো না? আমি তো সবই পড়েছি, নাউন পড়েছি, অ্যাডজেক্টিভ পড়েছি, ভাইয়া ভার্ব পড়াইছে, এরপরে আমাদেরকে সবগুলো গ্রামারের টপিকস পড়াইছে। তাহলে আমি কোনটা থেকে প্রশ্ন আসলে আমি পারবো না? যেটা আমি পারবো না সেটা যেন স্যার আর কেউই না পারে, মানে একমাত্র স্যারই জানে এটার উত্তর, আর কেউ জানে না। এই প্রশ্নগুলো আমি পারবো না। আদারওয়াইজ আমি কোনটা পারবো না? বিশ্বযুদ্ধ পারি, প্রণালী পারি, নদ নদী পারি,
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা ভূপ্রকৃতি বা ভূ রাজনীতি অথবা সেই প্রাচীনকাল থেকে শুরু করে নিয়ে 71 পর্যন্তর ইতিহাস আমি জানি, আমি তাহলে কোথায় আটকাবো, মানে আমার আটকানোর জায়গাটা কোথায়? তো এটা কাদের মধ্যে আছে? যাদের বেসিকটা কি করেছে স্ট্রং, মানে যারা পড়াশোনার মধ্যে আছে। তো কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই প্রশ্নটা খুব সহজ এসেছে, বলেছে LAUDED, লোডেড। লোডেড এইটা কি? ম্যান্ডেলাস হিউম্যানিটি। এটার প্রেজেন্ট ফর্ম কি? এটার প্রেজেন্ট ফর্ম কোনটি? এখানে কি LAED লেইড, LAUD লোড, LAUDED না LED? উত্তর করেন। এটা খুব সহজ প্রশ্ন বলেছি, এটার উত্তর আমাকে একটু জানান। সবাই বলছেন LAUDC। হ্যাঁ, দেখেন এই প্রশ্নটার খালি আমরা জানি যে কোনো পাঁচলের ইডি যদি কেটে যাই সেটাই হয় উত্তর, কিন্তু অনেকেই মনে মনে ভেবেছে এটা মনে হয় একটু ডিফারেন্ট করে প্রশ্নটা এসেছে। তো এই যে প্রশ্নগুলো আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আমি দিলাম সেগুলো কি বলে যেটার নাম, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কি দিয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তার বিগত বছরের প্রশ্নে দিয়েছে। তো আরেকটি প্রশ্ন দিয়ে আমরা আমাদের আজকের এই বিগত বছরের প্রশ্নের ব্যাপারটা শেষ করে দিতে চাই। আমি সবার কমেন্টে এটার উত্তর চাই। সেটা হলো everybody hates a liar, everybody hates a liar। এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, এটাকে করতে হবে সরি, এটাকে পজিটিভ বাক্য, এটাকে করতে হবে নেগেটিভ। আপনারা জানেন এভরিবডি বা এই বাক্যগুলোকে নেগেটিভ না, এটা নেগেটিভ সবাই পারবেন। এটা প্রশ্ন এসেছিল, এটাকে করতে হবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করতে হবে। সো ইন্টারোগেটিভটা করেন। নেগেটিভের জন্য আমরা জানি যে দেয়ার ইজ নো ব্যবহৃত হয়, আর ইন্টারোগেটিভের জন্য একটু বলেই রাখি আপনাদেরকে কি ব্যবহৃত হয়, হু ব্যবহৃত হয়। তো হু যুক্ত বাক্যটা, এই এভরিবডি যুক্ত বাক্যে কি ব্যবহৃত হয় ইন্টারোগেটিভ করার জন্য? হু। সো আপনারা একটু কমেন্টে আমাকে একটু লিখে জানান এভরিবডি হেটস এ লায়ার এই বাক্যটার ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হতে পারে। তো এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে আমার 2টা ক্লাস থাকবে, ঠিক আছে? আমরা কি করব, যেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের যে ব্যাপারটা আমরা সবচেয়ে বেশি আলোচনা করব, সবচাইতে বেশি আমাদেরকে আলোচনা থাকবে আমাদের সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্স ট্রান্সফর্ম করা। সেন্টেন্স ট্রান্সফর্ম করা যায় কয়টা থেকে কয়টা বলেন? সেন্টেন্স ট্রান্সফর্ম করা যায় সিম্পল, সিম্পল সেন্টেন্স থেকে কি কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, আবার সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ড। ওকে, সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ড। সো দেখেন যে ব্যাপারটা, আমরা যে কোনো একটা বাক্যকে আগে সিম্পল করতে শিখবো, সেই বাক্যটাকে আবার কম্পাউন্ড করতে শিখবো, আবার সেই বাক্যটাকে আবার কম্পাউন্ড করে ঘোরাবো, আবার সিম্পলে নিয়ে যাব। কিভাবে শিখবো? আগে যে টুলসগুলো শিখছি এগুলো সব ভুলে যাব। যে কোনো একটা বাক্যকে আমি কমপ্লেক্স করার চেষ্টা করবো। আই এম এ স্টুডেন্ট, এই বাক্যটা মনে করেন আই এম এ স্টুডেন্ট। এখন এই বাক্যটাকে যদি কমপ্লেক্স করে বলতে হয় তাহলে কি বলতে হবে দেখেন তো? ইট ইজ আই। তাহলে ইট ইজ আই হু ইজ আ স্টুডেন্ট, এটা আমি যে একজন ছাত্র, এরকমও বলতে পারি। অথবা আমি বলতে পারি আই অ্যাম হু ইজ এ স্টুডেন্ট, আই অ্যাম হু ইজ এ স্টুডেন্ট, হয় না এটা? আই অ্যাম হু, এখন দেখেন কি হবে, ইজ আ স্টুডেন্ট। ওকে, ইট ইজ, ইজ এর বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, তাই না? ইট ইজ আই, এটা আমি, অ্যান্ড আই অ্যাম এ স্টুডেন্ট। দেখেন তো এই বাক্যটা কম্পাউন্ড হয়েছে কিনা? সো যে কোনো বাক্যকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমাদের করার একটা প্রবণতা থাকতে হবে। আপনি যে কোনো বাক্য সেটা ভুল সঠিক গ্রামাটিক্যালি অপশনসের সাথে মিলছে কিনা সেটা পরের ব্যাপার। প্রথম কথা হলো আপনি পারেন কিনা, মানে আপনার প্রথম টার্গেট থাকবে যে কমপ্লেক্স মানে হচ্ছে 2টা ক্লজ থাকবে, আর সিম্পল মানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, আর
কমপ্লেক্স মানে অ্যান্ড, বাট এবং অর। যদি সেটাকে আমরা কি করতে পারি, কনজাক্ট করি, সংযোগ করি, তাহলে অ্যান্ড। যদি আমরা বিয়োজন করি তাহলে অর, অথবা যদি একটির কাউন্টার ফিট হিসেবে আরেকটি ব্যবহার করতে চাইলে বাট ব্যবহার করতে হবে। এই যে এতটুকু অন্তত জানতে হবে। সো আমরা যে কোনো সেন্টেন্সকে কত দ্রুত আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারবো সেটার আমরা জানবো। আর সবচেয়ে বেশি যে জায়গাটা আমাদেরকে দরকার সেটা হলো কি বলেন তো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানে কি, ভয়েস। ভয়েস আমরা জানবো, এটা খুব বড় চ্যাপ্টার, এর জন্য সময় লাগবে। ভয়েসের পরে আমরা যেটা করব, ন্যারেশন। ন্যারেশন থেকে প্রশ্ন আসেনি কিন্তু আসতেও পারে, সো ন্যারেশনটাও আমরা একবার রিভিউ করে নিব, ঠিক আছে? তো এই ট্রান্সফরমেশনের এই 5টা যে ব্যাপার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস এবং ন্যারেশন, এটা নিয়ে আমাদের 2টা ক্লাস থাকবে আমাদের। হ্যাঁ, আমরা ট্রান্সফরমেশন নিয়ে 2টা ক্লাস করব। তো আমরা যেই ব্যাপারটা ছিলাম সেটা, এভরিবডি হেটস এ লায়ার। আমি কমেন্ট দেখতে চাই, কে কি কমেন্ট করেছেন। Who doesn't hate a liar? Who loves a liar? Who doesn't loves a liar? Who doesn't loves, who doesn't hate a liar? ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব কবে করাবেন? হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বও করাবো ভাইয়া। রাইট ফর্ম অফ ভার্ব নিয়েও আলোচনা থাকবে। আচ্ছা, আমাদেরকে হু ডাজ নট হেট এ লায়ার, কেউ কেউ বলছেন হু ডাজ নট হেট এ লায়ার। Who does not love a liar? Who does not hate a liar? আমি বলেছি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। হু ডাজ নট হেট এ লায়ার। যারা যারা লিখেছেন এভরিবডি হেটস এ লায়ার, সো এখানকার অপশনসগুলো যদি আপনাদেরকে দেই তাহলে আপনারা সেই অপশনস থেকে আমাদেরকে উত্তর করার চেষ্টা করেন। আমি অপশনসগুলো আপনাদেরকে লিখে দেই, আপনারা একটু আমাকে উত্তর করার চেষ্টা করেন। ওকে, প্রথমটাতে ছিল ডু এনিওয়ান লাইক আ লায়ার? ডু এনিওয়ান লাইক আ লায়ার? অপশনস নাম্বার বি ছিল who does accept a liar? C নাম্বার ছিল ওকে, প্রত্যেকটাতেই কিন্তু কি হবে, প্রশ্নবোধক চিহ্ন। অ্যান্ড অপশনস নাম্বার ডিতে যেটা ছিল ডাজ এনিওয়ান লাইক। ওকে, এখন আপনারা দেখেন, আপনারা যারা করেছেন হু ডাজন্ট লাইক এ লায়ার, সো সেই বাক্যটাকে আমি সঠিক বলে দিয়ে দিচ্ছি যারা এই কমেন্ট করেছেন। এখন আমাকে এই কমেন্টের উত্তর দেন, হু ডাজন্ট। উত্তর আমাদেরকে করেছেন সবাই ভুল, বেশিরভাগের উত্তরই ভুল দেখাচ্ছে। ডাজ এনিওয়ান লাইক আ লায়ার বলেছেন অনেকেই ডি, কেউ বলছেন এ। ওকে,
মনে রাখবেন যদি এভরিবডি, এভরিওয়ান, এভরি যুক্ত কি সেন্টেন্সকে, এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে নিয়ে আসতে হয় কি হু। তাহলে আমরা এ কেটে দিতে পারি এবং ডি কেটে দিতে পারি। আমাদের হু আছে এখানে, হু ডাজ, দেখেন হু ডাজ এক্সেপ্ট, ডাজ এবং এক্সেপ্ট, দেখেন এই দুইটা একসাথে বসাটা কি, এই একসাথে বসাটা কি আছে এখানে, ভুল অবস্থায় আছে। তাহলে বাক্য সঠিক অবস্থায় আছে কোনটা, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেট এ লায়ার। সো আপনাকে প্রশ্ন কি করবে বলেন তো, প্রশ্ন আপনাকে যেভাবে আপনি পড়েছেন ঠিক সেভাবে নাও আসতে পারে, যেভাবে পড়েছেন সেভাবে নাও আসতে পারে। আপনাকে তাহলে কি বের করা শিখতে হবে, প্রশ্নের ভুল কেন এটা হলো না সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি বের করতে না পারবেন আপনার কিন্তু জানাটা কি হবে না, সঠিক হবে না। তো আজকে আমাদের আলোচনা বিগত বছরের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত করছি। আমরা আজকে যেটা পড়া দিয়ে দিব আপনাদেরকে এবং নেক্সট আমরা সেটার উপরে একটা পরীক্ষাও নিয়ে নিব। আমরা সেই ইয়েটাতে থাকি। আমরা দেখেন আমরা আজকে যেটা পড়বো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেটার নাম হলো অ্যাডভার্ব। সেটা হলো কি, অ্যাডভার্ব। আচ্ছা, আমরা অ্যাডভার্ব পড়েছি, আমরা আগেও পড়েছি। অ্যাডভার্বকে বলা হয় কি, মডিফায়ার। আর অ্যাডভার্বকে যদি বলতে চান যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, অ্যাডভার্বের কাজ হলো কাকে মডিফাই করা, ভার্বকে। শুধু কি তাই না, অ্যাডভার্ব শুধু ভার্বকে না, অ্যাডভার্ব মডিফাই করতে পারে কাকে, অ্যাডজেক্টিভকেও। অ্যাডভার্ব মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে। আচ্ছা, শুধু কি অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব মডিফাই করতে পারে কাকে, একটি পুরো বাক্যকে, মানে একটি পুরো সেন্টেন্সকে। ওকে, তো এই বিশেষণের কারণে গুণই বলে নিলাম যে অ্যাডভার্বের এগুলো গুণ। তো এই বিশেষণগুলির কারণে অ্যাডভার্বকে বলা হয় কি, মডিফায়ার। একমাত্র মডিফায়ার বলতে বোঝানো হয় অ্যাডভার্বকে। আর অ্যাডজেক্টিভকে বলা হয় কোয়ালিফায়ার। অ্যাডজেক্টিভকে বলা হয় কোয়ালিফায়ার। এখন যদি প্রশ্ন আসে মডিফায়ার কোনটি, কোয়ালিফায়ার কোনটি, আমার মনে হয় আপনারা উত্তর পারবেন। কেন দেখেন, এটার এক্সপ্লেনেশন করে দিচ্ছি। কোয়ালিফায়ার হলো শুধুমাত্র কাকে, নাউন অথবা প্রোনাউন। তো দেখেন এই নাউন অথবা প্রোনাউনকে আপনি কি দিতে পারেন, কোয়ালিটি, কেমন। আর আমরা জানি যে কেমন দিলেই সেটার কি হয়, বিশেষণ হয়, তাই না, বিশেষায়িত করা হয়। বিশেষায়িত করার কাজ কি করে, বিশেষণ, অ্যাডজেক্টিভ করে। এই জন্য অ্যাডজেক্টিভকে কোয়ালিফায়ার বলা হলেও অ্যাডভার্বকে বলা হয় মডিফায়ার। কারণ দেখেন সে ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে পারে, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। কারণ ভেরি ভেরি গুড, এই বাক্যটা আমরা ভালো পড়েছেন, ভেরি ভেরি গুড ম্যান। তো দেখেন ম্যান হচ্ছে নাউন, গুড অ্যাডজেক্টিভ, কাকে বিশেষায়িত করেছে, অ্যাডজেক্টিভ, কে ভালো মানুষ, অ্যাডজেক্টিভ গুড ম্যান। তো ভেরিটা কাকে মডিফাই করলো, অ্যাডজেক্টিভ মডিফাই করার জন্য এটা কি হয়ে গেছে, অ্যাডভার্ব। আবার এই ভেরিটা কাকে করেছে, অ্যাডভার্বকে। তাহলে অ্যাডভার্ব কাকে করতে পারে, অ্যাডভার্বকেও কি করতে পারে, মডিফাই করতে পারে। এই পর্যন্ত এটার কি হলো, বেসিক। এই পর্যন্ত অ্যাডভার্বের বেসিক এটা। অ্যাডভার্ব থেকে যে প্রশ্নটা আপনাদেরকে আসতে পারে সেটা আমি বলে দেই। অ্যাডভার্ব থেকে যেখানে প্রশ্ন আসতে পারে সেটা হলো অ্যাডভার্বের ব্যবহার, অ্যাডভার্বের ব্যবহার, বা আমরা ইংরেজিতে বলতে পারি ইউজেস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় কোথায় বসে মনে রাখবেন, অ্যাডভার্ব বসার জায়গা আছে কয়েকটি। তার মধ্যে থেকে অ্যাডভার্ব অবশ্যই বসে কার পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে। অ্যাডজেক্টিভের কোথায়, অ্যাডজেক্টিভের পূর্বে বসে কে, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের পূর্বে বসে অ্যাডভার্ব, এটা হলো প্রথম, অ্যাডজেক্টিভের পূর্বে। কারণ কি, অ্যাডভার্ব কাকে বিশেষায়িত করে বলেন তো, অ্যাডজেক্টিভকে। আর কাউকে বিশেষায়িত করতে গেলে তার কোথায় বসতে হয়, পূর্বে বসতে হয়। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বের যে শব্দটা থাকবে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। ওকে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, দ্বিতীয় নাম্বার ব্যবহার, ভার্ব ওয়ার্ড এর পরে বসে কে, ভার্ব ওয়ার্ডের পরে বসে অ্যাডভার্ব। ভার্ব ওয়ার্ডের পরে, সব সময় তা না, এই জায়গাটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। ভার্ব ওয়ার্ড এর পরে বসে অ্যাডভার্ব।
আমরা পড়ছি এখন অ্যাডভার্ব। এখন ভার্বের পরে যদি কোনো শব্দের নিচে দাগ দেওয়া থাকে, দেখেন যদি এরকম হয় হি ক্যান ফ্লাই, তাহলে যে ক্যান তো ভার্ব, ফ্লাই কি অ্যাডভার্ব না, এই জন্য এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। সব সময় না, যদি ভার্বকে কি করে বিশেষায়িত করে, আমরা জানি ভার্বের পরে যে শব্দটা, সেই শব্দটা যদি কি হয়ে যায় অবজেক্ট, সেই শব্দটা যদি কি হয় অবজেক্ট হয়, অবজেক্ট হলে কিন্তু সেটা কি হয়ে যাবে নাউন অথবা প্রোনাউন। ভার্বের অবজেক্ট হিসেবে যদি কিছু বসে সেটা নাউন অথবা প্রোনাউন, কিন্তু ভার্ব ওয়ার্ডকে যদি বিশেষায়িত করে কেউ, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি বলেন তো অ্যাডভার্ব। যেমন দেখেন হি রানস ফাস্ট, এই ফাস্ট কি বলেন তো কেমন দৌড়ায়, দৌড়কে কি করেছে দেখেন তো বিশেষায়িত করেছে, দৌড়কে ফাস্ট, ফাস্টটা কি হি না রানস, রানসটা কিন্তু ফাস্ট কেমন দ্রুত দৌড়ায়, তো এই ফাস্ট শব্দটা তখন হয়ে যাবে কি বলেন তো অ্যাডভার্ব, ফাস্ট শব্দটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। তার মানে আমরা দেখে নিলাম অ্যাডজেক্টিভের পূর্বে বসে কি অ্যাডভার্ব, আর ভার্ব এ ওয়ার্ডের পরে বসে, কিন্তু ভার্ব ওয়ার্ডের পরে অবজেক্ট হিসেবে বসলে হয়ে যাবে নাউন, আর যদি ভার্বকে বিশেষায়িত করে তাহলে হয়ে যাবে সেটা কি অ্যাডভার্ব। ওকে, এই দুইটা ব্যবহার আমরা পেলাম। আচ্ছা, 3 নাম্বার দেখেন কোথায় বসতে পারে, বাক্যের শেষে। পুরো সেন্টেন্সটাকে যদি বিশেষায়িত করতে চায় তাহলে বাক্যের শেষে। আমরা পড়েছি এরকম লাস্ট নাইট, ঠিক আছে না, আমরা পড়েছি এরকম ইয়েস্টারডে, বলেন তো এগুলো কোথায় বসে বাক্যের শেষে বসে, তাই না। তারপরে আমরা পড়েছি জাস্ট, অলরেডি, ইয়েট, এই সব শব্দই কিন্তু কি জানেন, এই সব শব্দই কিন্তু অ্যাডভার্ব, এই সব শব্দগুলো কি অ্যাডভার্ব। শুধু তাই না, আমরা এরকম যে অনেক অনেক এরকম রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে আমরা যেগুলো পড়ি আর কি, এক কথায় জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, হ্যাঁ, এই সকল শব্দগুলোকেই বলা হয় অ্যাডভার্ব। এগুলো শব্দের কোথায় বসে, একটি বাক্যের শেষে বসে। তো এইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে দিবে না, আমাদের মূল জায়গাটা থাকবে কোনটা আইডেন্টিফাই করা, এই জায়গাটা আইডেন্টিফাই করা। একটা প্রশ্ন আপনাদেরকে দেই, if he cannot resemble his attitude, এখানে দেখেন 4টা জায়গায় দাগ দিয়েছি। ভুল বের করেন, ভুল বের করেন, ভুল বের করেন। হি ভুল আছে, cannot resemble his attitude, এই জায়গার মধ্যে কোথায় ভুল আছে? এই প্রশ্নটা আমাদের, আমরা জানি যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আধার বলা হয় কাকে বলেন তো? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আধার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন কিনা জানি না, পুরো পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে, পুরো পৃথিবীর মধ্যে কোনো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় 1000-এর মধ্যেও নাই, 1000-এর মধ্যেও নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 600 থেকে 700-এর মধ্যে অবস্থান করে। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বা প্রাকৃতিক লেক, শাপলা ফুল, পাখি, এই জায়গা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে এই প্রশ্নটা, ইফ হি ক্যান নট প্রিজেম্বল হিজ অ্যাটিটিউড, এই জায়গায় কোথায় ভুল আছে বের করতে হবে। হ্যাঁ, আমরা জানি যে ভার্ব ওয়ার্ডের পরে ভার্ব এর পরে বসে কে বলেন তো অ্যাডভার্ব। ভার্বের পরে বসে কে, ভার্বের পরে বসে অ্যাডভার্ব। ভার্বের পরে যদি অ্যাডভার্ব বসে তাহলে দেখেন প্রিজেম্বল শব্দটা কি অবস্থায় আছে, অ্যাডভার্ব না, এখানে আছে অ্যাডজেক্টিভ। যদি হয়তো BLY প্রিজেম্বলি, ইফ হি ক্যান নট প্রিজেম্বলি হিজ অ্যাটিটিউড, তাহলে কিন্তু এটা হয়তো কি সঠিক। এই জায়গাটায় প্রিজেম্বল থাকার কারণে ভুল আছে। তাহলে আমরা মনে রাখবো ভার্বের পরে বসে কে অ্যাডভার্ব, ভার্বের পরে বসে অ্যাডভার্ব। কিন্তু আরেকটা জিনিসও পরক্ষণে শিখে রাখবো, কিন্তু ভার্বটা যদি হয় লিঙ্কিং ভার্ব, তারপরে কিন্তু আর অ্যাডভার্ব বসে না, লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ। তার মানে দেখেন 3টা সূত্র, লিঙ্কিং ভার্ব হয়ে গেলেই হবে অ্যাডজেক্টিভ,
ভার্বের পরে যদি কোনো শব্দ বসে ভার্বকে মডিফাই করে তাহলে তাকে বলবো আমরা অ্যাডভার্ব, আর ভার্বের পরে যদি অবজেক্ট হিসেবে কিছু বসে তাকে বলবো আমরা নাউন অথবা প্রোনাউন। তার মানে ভার্বের পরে বসার জিনিস কয়টা? তিনটা। নাউন বসতে পারে অবজেক্ট হিসেবে, মানে যে সাবজেক্ট তার কর্ম যদি সম্পাদন করে কেউ তাকে আমরা অবজেক্ট বলি। আমরা এরকম জানি যে নাউন বা প্রোনাউন ভার্বের পরে বসে শেষে এক্সটেনশন হিসেবে, কিন্তু ভার্বকে যদি সে বিশেষায়িত করে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। কিন্তু আবারও পরক্ষণে বলছে লিঙ্কিং ভার্ব যদি আবার হয়ে যায় তারপরে কিন্তু আবার বসে অ্যাডজেক্টিভ। তো এই তিনটা জায়গা থেকে বাংলাদেশের কতগুলো বিশ্ববিদ্যালয়ে যে কত প্রশ্ন আসছে, সো বেসিকটা ঠিক রাখা, যে আমি যে কোনো ভার্বের পরের শব্দটা আগে চেষ্টা করব, দেখি তো ভার্বকে বিশেষায়িত করেছে কিনা, অ্যাডজেক্টিভ কিনা, লিঙ্কিং ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ কিনা, যে কোনো ভার্ব থাকলে অ্যাডভার্ব কিনা, বা এটা অবজেক্ট হিসেবে এটা নাউন কিনা, এটা নিয়ে আমরা চেষ্টা করব। তো আমার মনে হয় আপনারা উত্তরে আমাকে এটা জানাইছেন। হ্যাঁ, প্রেজেন্টলি আতিক আহমেদ জানিয়েছেন আমাকে উত্তর। এখন আসেন আমরা অ্যাডভার্ব থেকে কিছু বিষয় শিখে নেই। তার আগে আপনাদেরকে একটু ঘুম থেকে জাগাই নি। দেখেন এই জায়গাটা যদি হয় বেস্ট অফ দ্য বেস্ট, কোন জায়গাটুকু, কতটুকু জায়গা আপনার হবে অ্যাডভার্ব সেটা বের করার চেষ্টা করেন। এখানে তিনটা জায়গা আমি বের করে দিয়েছি। হি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ম্যান, হি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ম্যান। তো এখানে বের করার চেষ্টা করেন কোনটা। আমরা জানি যে ম্যান শব্দটা হবে নাউন, বেস্ট শব্দটা হবে কি বলেন তো অ্যাডজেক্টিভ, আর বেস্ট অফ দ্য বেস্ট এই শব্দটা আবার কাকে বিশেষায়িত করেছে? বেস্টকে। তাহলে সেটা হয়ে যাবে কি আবার অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসলে এরকম আসতে পারে, আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে, প্রথমটি অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। এটা আপনারা সবাই জানেন এই রুলসটা। তো গত বছর অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসছে, তো সম্ভাবনা আছে যে অ্যাডভার্ব এটা আপনারা কিন্তু একটু ভালোভাবে বাসায় পড়ে নেবেন। ওকে, আমরা চলে যাই। দেখেন যদি কোনো নাউন ওয়ার্ড চিনবেন কিভাবে, যেটা অ্যাডভার্ব। সো নাউনের সাথে যদি আপনার এল ওয়াই যুক্ত করে দেন, আমরা জানি এল ওয়াই যুক্ত শব্দগুলো হয় অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে হয় কি বলেন তো অ্যাডজেক্টিভ। কি হয়? অ্যাডজেক্টিভ। কিন্তু যদি অ্যাডজেক্টিভের সাথে যদি আপনি এল ওয়াই যুক্ত করে দেন সেটা হয়ে যাবে কিন্তু অ্যাডভার্ব। সো এখান থেকে প্রশ্ন আগেও এসেছে, এখনও আসার সম্ভাবনা আছে। আমি দুইটা শব্দ দিচ্ছি, দেখেন আপনি যদি বলেন ম্যান, সো ম্যানের সাথে এল ওয়াই যুক্ত করেছেন, এই ম্যান শব্দটা কি হয়েছে কমেন্টে জানান। ম্যানলি। আপনার যদি হয় GREATLY, গ্রেট থেকে গ্রেটলি, সো ম্যান থেকে ম্যানলি হলে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হয়েছে, আর গ্রেট থেকে যদি হয় গ্রেটলি এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হয়েছে, এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে। যেমন এসেছিল FRIENDLY, ফ্রেন্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তো আমরা সবাই জানি যে ফ্রেন্ড শব্দটা নাউন, তো নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সো উত্তর চলে যাবে অ্যাডজেক্টিভে। সো ম্যান শব্দটা যদি হয় নাউন, ম্যানের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা হয়ে যাবে কি বলেন তো, সেটা হয়ে যাবে নাউন। আর গ্রেট তো অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত করলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। সো এখানটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা আপনারা খুব সুন্দরভাবে এটা আলোচনা করা আছে, এবং এই আলোচনার পরেই আপনার একেবারে প্রিভিয়াস ইয়ার্স কতগুলো বিশ্ববিদ্যালয়ে কতগুলো প্রশ্ন ছিল ইংলিশ পাওয়ার এই বইটার ভেতরে খুব সুন্দরভাবে অ্যাডভার্বের এই চ্যাপ্টারটা আলোচনা করা আছে। তো এখন আমরা যে ব্যাপারটা ওই বইয়ের ভেতরে যে ব্যাপারটা অ্যাডভার্ব তো চিনলাম যে অ্যাডভার্ব এটা, তো যে ব্যাপারটা নিয়ে ঝামেলা যে অ্যাডভার্ব তিন প্রকার, ম্যানার,
প্লেস আর টাইম। তার মানে আপনি যে বলছেন মর্নিং অ্যাট 9 o'clock, অ্যাট 9 o'clock, এই যে সবগুলো শব্দই কিন্তু কি অ্যাডভার্ব অফ টাইম। তার মানে যত টাইম আছে সবগুলো টাইমকে, সকাল 6টা 9টা 10টা 11টা 12টা সবগুলো টাইমকেই আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। এই যে আমরা যদি প্লেসের কথাটা বলি, যে ধরেন শুরু হলো অ্যাট দ্য কস্ট অফ পদ্মা, অ্যাট দ্য কস্ট অফ পদ্মা রিভার, এই যে বাক্যটা শুরু হচ্ছে না অ্যাট দ্য কস্ট অফ পদ্মা, এই পুরো সেন্টেন্সটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে এই অ্যাডভার্ব দেখেন তো, অ্যাট দ্য কস্ট অফ পদ্মা, এটা কি বোঝাইছে? পদ্মা নদীর তীরে। তার মানে এটা হচ্ছে বোঝায় অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে এটাও এক প্রকারের অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব অফ ম্যানার চেনার খুব সহজ উপায় আছে, যে সকল অ্যাডভার্বের সাথে এল ওয়াই যুক্ত থাকবে সেগুলোকেই মনে করবেন অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন আপনি যদি বলেন যে HIGH, হাইলি, যেটা কিছুক্ষণ আগে লিখলাম, গ্রেট থেকে গ্রেটলি। আপনি যদি বলেন এলওয়াই যুক্ত যতগুলো শব্দ আছে, হ্যাঁ, সবগুলো শব্দকেই বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্ব বসার নিয়মটা হলো প্রথমে বসে ম্যানার। তো যেখানে দেখবেন, যে অপশনসে দেখবেন এলওয়াই যুক্ত অ্যাডভার্ব আছে সেটা প্রথমে বসবে। তারপরে যে প্লেসটা আছে, যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে বসাবেন। এরপরে যে সময়টা আছে সেটাকে ক্রোনোলজিক্যালি বসাবেন। তার মানে হলো প্রথমে দেখবেন অপশনসের মধ্যে এল ওয়াই যুক্ত কোথায় আছে, তারপরে দেখবেন কোথায় প্লেস আছে, তারপরে দেখবেন কোথায় কি আছে, টাইম দেওয়া আছে। তাহলে আপনার এই অ্যাডভার্ব বসানোটা হয়ে যাবে। এটা অনেক আগে প্রশ্ন আসতো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে যারা পরীক্ষা দিবেন গুচ্ছ বা যেগুলোতে, সেই জায়গার জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে আমরা মনে রাখবো প্রথমে অ্যাডভার্ব বসে এল ওয়াই যুক্ত, মানে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে বসে প্লেস, তারপরে বসে টাইম। ওকে, তো যে জায়গাটা আমি বইয়ের আলোচনা, যেখানে ইম্পর্ট্যান্ট বা প্রশ্ন আসতে পারে আপনাদের, সেই একটা ব্যাপার নিয়ে কথা বলি। সেটা হলো অলরেডি এবং ইয়েট, এই দুইটা শব্দ অ্যাডভার্ব। এই দুইটা শব্দ থেকে প্রশ্ন হয়েছে এবং হতে পারে, অলরেডি এবং ইয়েট, অলরেডি এবং ইয়েট। হ্যাঁ, আমি কমেন্টে দেখতে পাচ্ছি যে সবাই মনোযোগী আছেন এবং শুনছেন। অলরেডি এবং ইয়েট এই দুইটা অ্যাডভার্ব বসে PRESENT, প্রেজেন্ট, লিখে নেন, পারফেক্ট টেন্সে। কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তার মানে অলরেডি এবং ইয়েট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন ভুল কি কোনটা দেখেন, এই অল আর EADY, অলরেডি শব্দটি বসে কোথায়? এই অলরেডি এই অ্যাডভার্বটি বসে হচ্ছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব থাকে হ্যাভ অথবা হ্যাজ। সো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কোথায়? মাঝখানে কে বসে? অলরেডি। তার মানে কোনো জায়গায় এই প্রশ্নটা দেওয়ার মতো প্রশ্ন। দেখা গেল আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দিল এরকম, আমি লিখছি এখানে, অলরেডি হি হ্যাজ কাম। আরেকটাতে আসলো, এটা এ, বিতে আসলো হি হ্যাজ কাম অলরেডি। ওকে, অপশনস নাম্বার সিতে আসলো হি হ্যাজ অলরেডি কাম। আর অপশনস ডিতে আসলো, মনে করেন হি অলরেডি হ্যাজ কাম। তাহলে উত্তর করার চেষ্টা করেন কোনটা সঠিক আছে। বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে অলরেডি এবং ইয়েট, তার মধ্যে অলরেডির ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি। অলরেডি শব্দটা বসে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের কোন জায়গাটায়? মাঝখানে। তো প্রশ্ন যদি বিশ্ববিদ্যালয়ে এটা দেয় যে কারেকশন করেন, সেক্ষেত্রে আপনার এরকম চারটা অপশনস যদি থাকে, অলরেডি যদি প্রথমে থাকে কোনোটার শেষে, কোনোটার অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে, আবার কোনোটার অক্সিলারি ভার্বের আগে, তাহলে আমাকে বের করে দিতে হবে এটা ভুল আছে কোনগুলি, আর কোনটা সঠিক আছে। যে সঠিক যেটা আছে তারপরে আবার কেন এটা ভুল আছে সেটাও আপনাকে বের করে নিতে হবে। এই জন্য আপনাদের একটা বই দরকার, খুবই জরুরি।
তো আমাদেরকে উত্তর জানিয়েছেন যে হ্যাঁ, নীলুফার নাহার সি হবে উত্তর। হি হ্যাজ অলরেডি কাম, হি হ্যাজ অলরেডি কাম। দেখেন অলরেডি শব্দটা কোনো দিন কোনোভাবেই আপনারা কোথায়, শেষে, শুরুতে বা অক্সিলারি ভার্বের আগে বা মেন ভার্বের পরে বসাতে পারবেন না। তো শুরুতে বসেছে তাই ভুল, শেষে বসেছে তাই ভুল। হ্যাজ এবং কামের কোথায় বসেছে, মাঝখানে, তাই এটা কি সঠিক। এখানে অক্সিলারি ভার্বের আগে বসেছে তাই ভুল। তার মানে মনে রাখবেন অলরেডি শব্দটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কোথায় বসে, মাঝখানে বসে অলরেডি। আর ইয়েট শব্দটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ব্যবহৃত হয়। ইয়েট শব্দটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। কোন টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু ইয়েট বসলে বাক্যটা হয়ে যায় নেগেটিভ। তার মানে নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে ইয়েট, এবং ইয়েট শব্দটি বসে, ইয়েট শব্দটি বসে সেন্টেন্সের কোথায়, একেবারে শেষে। সেন্টেন্সের কোথায় বসে, শেষে। তার মানে অলরেডি রে বসে অক্সিলারি এবং মেন ভার্বের মাঝখানে। আর ইয়েটের ব্যাপারে যে ব্যাপারটা আসলো, ইয়েট প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই বসে, কিন্তু সেন্টেন্সটা হতে হবে কোনটা, নেগেটিভ। এবং ইয়েট শব্দটা বসে কোথায়, শেষে। ইয়েট শব্দটা বসে শেষে। তাহলে আমরা ধরেন প্রশ্ন এরকম আসলো, she has not come yet। আবার বিতে আসলো yet she has come। সিতে আসলো she has come yet। ডিতে আসলো she has not yet come। তো উত্তর কোনটা হবে, কারেকশন, সেটা একটু করেন। আমি একটু ব্রেক নিয়ে আসছি, এসে তারপরে আপনাদের সাথে কিছু খোশ গল্প করে আজকের ক্লাস থেকে আমরা ইনভার্সনটা একটু আলোচনা করে দিব, দিয়ে আমরা ক্লাস থেকে বিদায় নিয়ে নিব। সুতরাং আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে সবাই আমাদেরকে উত্তর করেছেন কাম হবে, কমা হবে না কেন, এটা আবার কে লিখেছে। আচ্ছা, তারিকুল ইসলাম বলেছেন এ শি হ্যাজ নট কাম ইয়েট, শি হ্যাজ নট কাম ইয়েট, শি হ্যাজ নট কাম ইয়েট, শি হ্যাজ নট কাম ইয়েট। সবার কাছ থেকেই চাই সবাই কমেন্টে উত্তর জানান। হ্যাঁ, অপশনস নাম্বার এ উত্তর করার চেষ্টা করছেন, চলছে অপশনস উত্তর। আমি নামগুলো একটু পড়ে নিই। শিশির কর্ণা আমাদেরকে উত্তর করেছেন, জয়েন্ট আছেন এই মোমেন্টে আমাদের সাথে, জয়েন্ট আছেন কাউসার আহমেদ আমাদের সাথে আছেন এই মোমেন্টে, নাসিম আমাদের সাথে আছেন, তারিক আমাদের সাথে সঠিক উত্তর দিয়ে জানিয়েছেন, সাদ আমাদের সাথে উত্তর দিয়েছেন, তাজনুর ইসলাম আমাদের সাথে উত্তর দিয়েছেন, মমতা হাসান, নাজিরা ইয়াসমিন মিম, একে রাকিব আমাদের সাথে উত্তর দিয়েছেন, আমাদের থেকে উত্তর দিয়েছেন জেসি জাহান, খাদিজা রুনা আমাদেরকে উত্তর করেছেন, নাসরিন আমাদেরকে উত্তর করেছেন। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটি ভোকাবুলারি বই কতটা জরুরি। আমার নিজের লেখা একটি ভোকাবুলারি বই, টেক্সচুয়াল ভোকাবুলারি যাকে বলা হয়, এটার কারেকশন এটা হবে, ইয়েট শুরুতে বসে না তাই ভুল আছে, ইয়েট শেষে বসলেও নট যুক্ত বাক্যে বসে, সো এখানে নট না থাকার কারণে ভুল। ইয়েট নটের পরে কখনোই বসে না, বসে শেষে, সো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। তো ভোকাবুলারি বইটা কতটা জরুরি সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। এই জন্য আপনাদের যেন হয়, এই জন্য আমাদের কি করা হয়েছে, অ্যাডমিশন ভোকাবুলারি, ইউনিক অ্যাডমিশন ভোকাবুলারি।
ইউনিক অ্যাডমিশন ভোকাবুলারি, এই বইটা আমার নিজের বই। ইউনিক পাবলিকেশনস বা এই সিরিজ থেকেই আমাদের বই, মানে আমরা পাবলিকেশনসটাই আমার একার না, আমাদের। তো ইউনিক এই বইটা অ্যাডমিশন ভোকাবুলারি, এই বইয়ে যে টেক্সচুয়াল, আমি বিগত কয়েক বছরের প্রশ্ন দেখছি যে আসলে আপনাদের ইন্টারমিডিয়েটের যে বইটা আছে সেখান থেকেই আপনার বেশিরভাগ প্রশ্ন করে। তো যারা বই পড়ে ফেলেছেন তাদের জন্য দরকার নাই, কিন্তু যারা আসলে বইটা এখনও পড়তে পারেন নাই তারা এই ইউনিক অ্যাডমিশন ভোকাবুলারি এটা বাজার থেকে কিনে নেবেন, 150 টাকা দাম জাস্ট, ঠিক আছে? এটা নিলে আপনারা এখান থেকে ভোকাবুলারির যে ঝামেলাটা আছে, নিজেদেরকে যেটা মনে করছেন ভোক্যাব এখান থেকে কাভার করবে, হ্যাঁ, ভোক্যাব এখান থেকে কাভার করবে। আর গ্রামারের ক্লাস তো আমি দিয়েই দিচ্ছি, আরেকটা বই ওইটা যদি নিয়ে নেন তাহলে আর অ্যাডমিশন পরীক্ষার জন্য কোনো কিছুই বাকি থাকে না। ঠিক আছে, আমি আজকের ক্লাসে আর আলোচনা করব না, আমরা নেক্সট ক্লাসে একটি পরীক্ষা নিতে চাই। তো আমি একটু কমেন্টে জানতে চাই পরীক্ষা দিতে রাজি আছেন কে কে, পরীক্ষা দিতে রাজি আছেন কে কে। নেক্সট ক্লাসে একটা কি হবে, এক্সাম হবে, কারণ এক্সাম দেওয়াটা কিন্তু খুব জরুরি, শুধু ক্লাস না, এক্সামটা খুব জরুরি। নেক্সট ক্লাসে কে কে এক্সাম দিতে চান সেটা একটু আপনারা কি করবেন, জাস্ট রিয়্যাক্ট দিতে পারেন, ইয়েস রিয়্যাক্ট বা হ্যাঁ রিয়্যাক্ট যেটাই দিতে পারেন, বা রিয়্যাক্ট যেটাই দেন না কেন সেটাই হবে হচ্ছে আমাদের ক্লাস আপনি দিতে চান। আর যারা দিতে চান না পরীক্ষা তারা আমাদেরকে কমেন্টে জানান যে ভাই আরও কিছু ক্লাস হওয়ার পরে দিলে ভালো হবে, বা আপনাদের মনের একটা ইচ্ছা ব্যক্ত করেন জাস্ট দুই একটা শব্দ দিয়ে। সো নেক্সট এক্সামের যে টপিকসগুলো হতে পারে সেটা আমি লিখে দিই। নেক্সট এক্সাম হচ্ছে নাউন আইডেন্টিফিকেশন করা, এরপরে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আমি করব, এরপরে অ্যাডভার্ব যেহেতু পড়াইলাম সো অ্যাডভার্ব থেকে আমি প্রশ্ন করব। আমি যেহেতু পড়াইছি কি সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট, এটা আমি পড়াইছি আপনাদেরকে। সো এটা নিয়ে আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে আমি থাকবো। কোয়াজিটিভ ভার্ব এটা আমি পড়াইছি, এটা নিয়ে আমি আপনাদেরকে যেটা পড়াইছি এ পর্যন্ত আমার মনে হয় আপনারা। সো পরীক্ষা খুব জরুরি, হ্যাঁ, পরীক্ষাটা খুব জরুরি। এই যে যতগুলা থাকলো এর সাথে ওই কিছু ভোকাবুলারি যেগুলো ইম্পর্ট্যান্ট, কিছু ভোক্যাব, হ্যাঁ। তো ভোকাবুলারি এবছর কোনটা থেকে আসবে, শুধু প্রিভিয়াস ইয়ারের যত বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন আসছে, ইউনিভার্সিটির যত প্রশ্ন আছে সব পড়ে ফেলবেন, হ্যাঁ। আর আপনার কিছুই লাগবে না, যতগুলা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে বিগত জাস্ট 5 বছরের, এই 5 বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করবেন, সেখান থেকে আপনাদের চলে আসবে। দেখে নিতে চাই যে আমি দিতে চাই, আমাদেরকে জানিয়েছেন হ্যাঁ অনেকেই পরীক্ষা দিতে চেয়েছেন। সো আমরা পরীক্ষা নিব নেক্সট ক্লাসে। টপিকসগুলো একটু দেখেন, নাউন অ্যাডজেক্টিভ থেকে পরীক্ষা নিব, অ্যাডভার্ব আজকে পড়ালাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আগে পড়াইছি আপনাদেরকে, কোয়াজিটিভ ভার্ব থেকে এই বিশেষ জায়গাগুলি থেকে পরীক্ষা নেওয়া হবে আপনাদের, ঠিক আছে? তো হ্যাঁ, দেখছি যে এগ্রি লিখেছেন, ওয়াও, সোহেল রানা আমাদের সাথে বলছেন যে হ্যাঁ উনি পরীক্ষা দিতে চান। সো আমি ক্লাসটাকে এন্ড করে দিলাম এখানেই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার সাথে কিছু সময় আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সেই সময়ের মধ্যে আমাকে জানান যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না, আমাদের স্বপ্ন পূরণের এই জায়গায় আরও বিশেষ কোনো কিছু আপনাদের মনের বাসনা কামনা আছে কি না, যে ব্যাপারটা নিয়ে আমি থাকছি মাত্র 5 মিনিট আপনাদের সাথে। চলে আসেন আমাকে কমেন্টে জানান যে আপনাদের জন্য আমরা আরও কোনো কিছু করতে পারি কিনা, যদি আমাদের সামর্থ্য থাকে। আপনারা জানেন স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সব সময়ের জন্য ফ্রিতেই। এই বছরে যে স্টুডেন্টগুলো করোনা বা কোভিড-19 জন্য এবছর যে একটা মহামারী তৈরি হয়েছে, বা সবারই পকেটের অবস্থা খুবই ফাঁকা, তো এই জন্য আমরা যেটা করেছি যে সম্পূর্ণ ফ্রিতেই আমরা আমাদের এই ইউনিক পাবলিকেশনসকে ধন্যবাদ দিতেই হয়। তো ইউনিক পাবলিকেশনস আমাদেরকে এই সহযোগিতাটা করেছেন যে আমরা যেন এবছরের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছেন, যারা বিভিন্ন পেজে যারা আছেন তারা যেন আমাদের সাথে কি থাকেন, যুক্ত থাকেন। আমি বলছি যে দেখতে চাই ভাইয়া কবে নিতে পারেন পরীক্ষা, নেক্সট মানডেতে, হ্যাঁ 1 সপ্তাহ সময় এগুলো পড়ার জন্য। আগামী বৃহস্পতিবার আবার কিছু ক্লাস হবে,
যেমন আমি টেক্সচুয়াল প্রশ্নগুলো নিয়ে এখনও আপনাদের সামনে হাজির হই নাই। সো ফার্স্ট পেপারে টেক্সচুয়াল যে কনভারসেশনটা আছে সেখান থেকে আমি আপনাদের সাথে কিছু সময়ের জন্য টেক্সচুয়াল প্রশ্নগুলো সলভ করে দিয়ে আর কি কি ওইখান থেকে পড়বেন সেগুলোর উপরে আপনাদের সাথে ক্লাস থাকবে। ওকে, আমাদেরকে বলছেন গুচ্ছ কোয়েশ্চেন সম্পর্কে কিছু বলেন স্যার। আসলে গুচ্ছ পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আসলে স্যাররা যেটা জানেন আমরা তো তার থেকে কমই জানবো। তবে আমার যেটা মনে হয় যে আপনারা যে ভয় ভীতির ভেতরে আছেন সেগুলো থেকে বের হয়ে যান। গুচ্ছ পদ্ধতির সাথে আপনারা যেভাবে পড়ছেন ঠিক একই রকম মিল থাকবে এবং এত তাড়াতাড়ি সব কিছুর এত চেঞ্জ এটা খুবই টাফ একটা ব্যাপার। এটা আমরা জানি যে আমাদের ভিসি স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় উনি যেটা বলেছেন সেটা হলো একটা প্রস্তাবনা, তো এটা দেখা যাবে, কিন্তু আপনাদের ভয় পেলে চলবে না। আপনাদের বেসিক স্ট্রং করতে থাকেন, পড়তে থাকেন। সব প্রিভিয়াস ইউনিভার্সিটি কোশ্চেন ভোকাবুলারি কোথায় পাবো? আপনি যে কোনো বই, আপনি ইংলিশ পাওয়ার বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ার্সের অনেক প্রশ্ন আপনি পেয়ে যাবেন। ইংলিশ পাওয়ার বইটা আপনি নিয়ে নেন, সেখানেও আপনি অনেক 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 প্রশ্ন আপনি পাবেন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ভাইয়া প্যারাগ্রাফগুলো কবে দিবেন? হ্যাঁ, দিয়ে দেবো আমি। তামান্না ইসলাম, প্যারাগ্রাফ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা। সেটা আমি করে রেখেছি, আমি একটা নির্দিষ্ট সময়ে দিয়ে দিব। ভাইয়া পড়া দেন না কেন কি লিখেছেন? ভাইয়া পড়ে দেন না কেন? আচ্ছা, থ্যাঙ্কস স্যার বলেছেন আমাদের তরিকুল ইসলাম। আমাদেরকে মহুয়া বলছেন থ্যাঙ্কস স্যার, আমাদেরকে বলছেন ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু পড়ে নিতে চাই। বলছেন ভাইয়া যা পড়া তা থেকেই এক্সাম হবে না আদার্স থাকবে? যা পড়া দেওয়া আছে তা থেকেই পরীক্ষায় প্রশ্নে আমি করব। জাবির আশেপাশে কি লাইব্রেরিতে পাবো আপনার বইটা? এস এম নাসিম ইসলাম বলছেন আপনারা এটা ফার্মগেট, তারপর নীলক্ষেত, যে কোনো একটি জায়গায় আপনারা এটা গেলে পেয়ে। শিশির কণা বলছে ইংলিশ ক্লাস সপ্তাহে 3 দিন করলে ভালো হয়। ভাইয়া রে আর কত পড়াবো বলো, সারা দিন এইটাই করতে করতে জীবন শেষ। সি ইউনিটের ক্লাস চাই আগামীতে। সি ইউনিটের ক্লাস আমি বলেছি কিছুদিনের মধ্যে সি ইউনিটের ইংরেজি স্পেশাল ক্লাস আপনারা পেয়ে যাবেন ভাইয়া। এই যে ক্লাসগুলা কি যে ইউ এর জন্য ইনাফ না? যে ইউ এর জন্য আমাদের আপনারা যোগাযোগ করতে পারেন ক্লাইম্যাক্স স্পেশাল ক্লাইম্যাক্সে সব বই। আচ্ছা, থ্যাঙ্কস ব্রাদার। আচ্ছা, জানিয়েছেন গুড মর্নিং এতক্ষণ পর, শুভ সকাল। এরপরে বাংলা ক্লাসটা বাড়ানো যায় কি না, হ্যাঁ সেটা নিয়ে ভাবা হচ্ছে ভাইয়া। আমরা কমেন্টগুলো পড়া হয় না, আমি পড়ে ফেলেছি। শাহাদাত বিন সাইফ, আপনার কমেন্ট পড়ে ফেললাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমরা চেষ্টা করব এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে যত বেশি কি করা যায়, আপনাদের যত বেশি সুযোগ সুবিধা বা যতটা বেশি আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমার জন্য দোয়া রাখবেন, যেন সুস্থ থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আমরা কিছুদিনের মধ্যে একটা পরীক্ষা ব্যাচ তৈরি করব, যে ব্যাচে যাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে সেই ব্যাচে আপনারা জয়েন করতে পারবেন। এটা একটা স্পেশাল মনিটরিং থাকবে, পরীক্ষা এবং সলভ এবং ওইখানে আমরা জয়েন করাই নিব আপনাদেরকে। ওইটার প্রসিডিউর সম্পর্কে আমি আপনাদের নেক্সট ক্লাস থেকে বলতে থাকবো। প্রিপারেশনটা যখন কমপ্লিট, যেমন দেখেন আমাদের বোর্ডে যেটা দেখেছেন যে টপিকসগুলো পড়েছি এগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে, হ্যাঁ। তো এগুলোর আবার ভিডিওগুলো আপনাদের রয়ে গেছে, এগুলো আপনারা বারবার দেখতে থাকলেও কিন্তু ওই বিষয়গুলো খুব উপকার হবে। হ্যাঁ ভাইয়া, ইংরেজি রিটেন কেউ একজন বলেছেন যে ইংরেজি রিটেনের পিডিএফটা দিলে খুব ভালো হইতো। আসলে ভাই পিডিএফ এভাবে দেওয়া যায় না, তোমরা ওই যে ইংলিশ পাওয়ার বইটা কিনে নাও। একটা বই যদি না কেনো তাহলে কিভাবে তোমরা একটা করবে? একটা বই কিনে ফেলো। ইউনিক পাবলিকেশনসের যে পাওয়ার সিরিজের যে বইগুলি আছে, বাংলা পাওয়ার, ইংরেজি পাওয়ার, বই কিনতে হয়। আমি প্রচুর বই কিনতাম, বা বাবা মার কাছ থেকে টাকা নিয়ে শুধু দোকানে যে নষ্ট করো না, একটু বই টই কেনো। বই কিনলে কি হবে, তোমরা দেখবা বইটা সারা জীবন থেকে যাবে। একটা বই খুব জরুরি। কারোর সামনে ক্লাস করা কিন্তু খুব কঠিন কাজ, মানে কারো ক্লাস পাওয়াটা ফ্রিতে, হ্যাঁ।
বই কিন্তু তুমি পেয়ে যেতেই পারো, বা শেয়ার করে কিনো, 2-3 জন বান্ধবী মিলে শেয়ার, বন্ধু বান্ধব মিলে শেয়ার করে কিনো। হ্যাঁ, পিডিএফের আমি রিটেনের জন্য যে 10টা প্যারাগ্রাফ ইম্পর্ট্যান্ট সেটা দিয়ে দেবো আমি। আর তারপরে বইয়ের ভেতরে তো আছেই, হ্যাঁ, আমি নিজে থেকেও কিছু আপডেটেড থেকে কিছু দিয়ে দিব। অ্যাডমিশন ভোকাবুলারি, ইউনিক অ্যাডমিশন ভোকাবুলারিটা তোমরা সাথে রাখতে পারো। এটা টেক্সচুয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হওয়ার কথা না। টেক্সচুয়াল যে ভোকাবুলারি সেটার উপরে ভিত্তি করে ইউনিক অ্যাডমিশন ভোকাবুলারি। এছাড়া বাংলা পাওয়ার, বিজনেস পাওয়ার, ইংরেজি পাওয়ার যে বইগুলো আছে, যে যার অনুষদের বই কিনাও, বেশি বেশি করে বই কেনাটা খুব জরুরি। অ্যান্ড আমরা সবার জন্য যেটা চাই সেটা হলো যে তোমরা, আমাদের একটা এক্সাম ব্যাচ শুরু হবে নেক্সট মান্থসের পর থেকে, সেই ব্যাচে তোমরা জয়েন করবা প্রিপারেশনটা পুরোপুরিভাবে শেষ হওয়ার পরে। ধন্যবাদ ভাইয়া এমন একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ আতিক। ভাইয়া জেউয়ের জন্য কোন বইটা ভালো হবে? ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স সিরিজে যত বই আছে সবগুলো পড়ে ফেলো, বা পাওয়ার সিরিজের বই পড়লেও হয়ে যাবে। ভাইয়া অ্যানালজি সম্পর্কে কিছু বলেন। বই কিনে নেন রিয়াদ হোসাইন এবং পড়া শুরু করেন। ইংলিশ পাওয়ার বইয়ের ভেতরে অ্যানালজি খুব সুন্দরভাবে দেওয়া আছে, এক্সপ্লেনেশনস করা আছে, প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, সেগুলোই পড়তে থাকেন। ক্লাস রুটিন কোথায় পাবো? স্বপ্নপূরণ পেজে জয়েন্ট হয়ে যান। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, শুধু স্বপ্নপূরণ, বাংলায় যে স্বপ্নপূরণ লেখা আছে সেটা সার্চ দিলেই আপনারা চলে আসবে স্বপ্নপূরণ যে গ্রুপটা, সেই গ্রুপে তোমরা রিকোয়েস্ট দিলে এখানে জয়েন্ট হয়ে যাবা। থ্যাঙ্কস, গ্রুপে আছি। তুলসী আমাদেরকে বলেছেন পেজ দেখেন। আচ্ছা আচ্ছা, গুড গুড, থ্যাংক ইউ, আমাদেরকে সহযোগিতা করছেন সবাই। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় স্বপ্ন পূরণের সাথে থাকবেন, নিজের স্বপ্নকে সবসময় পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার বৃহস্পতিবার।